ওই রুমে আম্মু আছে না? আম্মু রুমে স্কুলে গেছে। দেখা যাচ্ছে? জি স্যার, জি দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কিন্তু সামাজিকীকরণ শুরু করতে চেয়েছিলাম। তো সেটা শুরু করতে পারিনি। তো আজকে আমরা সামাজিকীকরণ, তারপরে হচ্ছে যে সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর হচ্ছে সামাজিকীকরণের বাহনগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, আ বাসায় কি মানে সামাজিকীকরণ বলতে কি বুঝো? বা সামাজিকীকরণ কি এটা নিয়ে মানে এটা দেখেছিলে? মানে প্রশ্ন করলে বলতে পারবে? পড়েছি আগে, ওইটা দিয়ে বলতে পারি। হ্যাঁ, বলো। যেমন হচ্ছে যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়া। খাপ খাইয়ে নেওয়া মানে তোমার এই অ্যাডাপ্টেশন যে পাওয়ারটা সেটার কথা বলছো। আর অন্য কেউ? অন্য কেউ পারবে? ওকে, এখন একটা ব্যাপার আমি বলি যে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া। ধরো আহ তোমরা যখন মানে তোমরা যারা বিবাহিত তোমরা প্রত্যেকেই দেখা যায় কিচেনে যেতে হয়, তাই না? তো কিচেনে গেলে কিন্তু ওই কিচেনের কাজকর্মগুলোর মানে একটা কিন্তু প্রক্রিয়া মেনটেন করতে হয়, একটা ওয়ে মেনটেন করতে হয়, তাই না? ওখানে গিয়ে দেখা যায় যে তোমার রান্না বান্নার জন্যই যাওয়া হয়, শুধু শুধু তো আর কেউ কিচেনে যায় না। তো মানে ওই কিচেনের সাথে তুমি যত বেশি যাতায়াত করবা তত বেশি তুমি রান্না শিখতে পারবা। এটাই তো ব্যাপার। এই ছোটবেলা থেকে কিন্তু সব মায়েরাই মানে চেষ্টা করে মেয়েদেরকে বলার জন্য বা শেখানোর জন্য চেষ্টা করে যে তোমরা রান্নাটা শিখো। মানে এটা হচ্ছে মেয়েদের একটা আর্ট বলা যায়। মানে এটা মেয়েরা মানে জানতে হয় বা জানাটা প্রয়োজন, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করে। এখন দেখো, মানুষ যখন জন্মগ্রহণ করে, মানুষ জন্মের পরেই কিন্তু সে তার পারিপার্শ্বিক অবস্থা বলো, তার মানে রক্তের সম্পর্কে আত্মীয়-স্বজন বলো, ইভেন তার বাবা-মা বলো, কাউকে কিন্তু সে চিনে না। কারো সম্পর্কেই কিন্তু সে ধারণা রাখে না। তার মানে কি যে সে যখন জন্মগ্রহণ করে তখন সে শুধুমাত্র একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করে। আর বায়োলজিক্যালি চিন্তা করলে সে ছেলে বা মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছে। তো সামাজিকীকরণ হচ্ছে কি যে আমরা এখন যদি আমাদের পরিচয় দিই তাহলে আমরা কি বলি? আমরা সামাজিক জীব। আমরা কি সোশ্যাল হিউম্যান বিং। তো আমরা কেন আমাদের নিজেদেরকে সামাজিক জীব মানে বলতে পারি বা পরিচয়টা দিতে পারি? একজন অশিক্ষিত লোক যদি বলে যে আমি তো শিক্ষিত মানুষ, আমি হাইলি এডুকেটেড একজন পারসন, তাহলে সেটা কি সত্য হবে? নিশ্চয়ই সেটা সত্য হিসেবে ধরা যাবে না। কেন যাবে না? কারণ সে তো শিক্ষার সাথে সম্পৃক্ত না বা সে দেখা গেছে যে পড়াশোনা জানে না কিন্তু তারপরে সে সেটা বলছে। কারণ হচ্ছে যে তার কথাটা হচ্ছে অসত্য। তো আমরা যখন নিজেদেরকে সামাজিক জীব হিসেবে পরিচয় দিব, সামাজিক মানুষ হিসেবে পরিচয় দিব, তখন আমাকে সমাজের কিছু নিয়ম নীতি জানতে হয়। সমাজের কিছু বিধিনিষেধ সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হয়। সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে গিয়ে আমরা কি করি? ওই যে নিয়ম নীতিগুলো শিখে থাকি। যেটা পরিবার থেকে শুরু হয়, আবার দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মানে মিশতেই দেখা যায় ওই প্রতিষ্ঠানের নিয়ম কানুনগুলোও শিখে থাকি। এই যে মানুষ ধীরে ধীরে সমাজের বিভিন্ন বিষয়গুলো শেখার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। দেখো, এটা জন্ম থেকেই কিন্তু শুরু হয়। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকেই কিন্তু সে শেখা শুরু করে। আর সেই শেখাটা শেষ হয় কখন? যখন সে মারা যায়। মানে কি একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয়ে থাকে। এটা হচ্ছে তোমার একটা মানে বেসিক একটা ডেফিনেশন। এখন আসি আমরা বইয়ের ভাষায়। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু এরিস্টটল বলেছেন হচ্ছে ম্যান ইজ বাই নেচার সোশ্যাল বিং। দ্য ম্যান হু ইজ আউটসাইড দ্য সোসাইটি আইদার হি ইজ আ বিস্ট অর এ গড। কথাটা অনেক অনেক মানে গুরুত্ব বহন করে। কিরকম বহন করে দেখো, প্রকৃতিগত ভাবেই কি মানুষ হচ্ছে কি সামাজিক জীব। আমি একটু একজন জয়েন করতে চাচ্ছে, সামাজিক জীব। আর তিনি সহজভাবে এটা বলেছেন যে যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় প্রভু বা সে হয় দেবতা বা পশু।
একটা জিনিস হচ্ছে এরকম যে দেখো পশু পাখি কিন্তু সমাজের অন্তর্ভুক্ত না। আবার যারা মানে দেবতা বলা হয় তারাও কিন্তু সমাজের অন্তর্ভুক্ত না। তোমাদের এখানে কি মুসলমান হিন্দু কেউ আছো? মনে হয় না। না স্যার। তো হিন্দু কেউ নেই। তো হিন্দুরা এই বিষয়গুলো আরো ভালো বলতে পারবে যে এখন মানে কি যে দেব মানে আমরা কি জানি যে সমাজ গঠন করা হয়েছে মানুষের জন্য, আর মানুষের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য মানুষ একত্রিতভাবে বসবাস করে বা সংঘবদ্ধভাবে বসবাস করে, ওইটাকে কি বলা হয়? সমাজ বলা হয়ে থাকে। তো এরিস্টটল বলেছেন যে যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় কি দেবতা। দেখো এই কথার তাৎপর্য হলো মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করতে পারে না। একটা জিনিস দেখো যে আমরা পৃথিবীর যে যে প্রান্তেই থাকি না কি জন্য আমরা কোনো না কোনো সমাজের মধ্যেই কিন্তু বসবাস করে থাকি। আমরা কি একটা মানুষও দেখাতে পারবো মানে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষকে দেখাতে পারবো যে সমাজ বহির্ভূত বা সমাজের বাইরে বসবাস করে? সেটা আমরা মানে খুঁজে পাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। কিন্তু পশু পাখির কথা যদি আমরা বলি, আমরা কি পশু পাখি কি সমাজের অন্তর্ভুক্ত বিবেচনা করি? অবশ্যই না। তো তিনি এই জিনিসটাকে বুঝিয়েছেন যে, যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। দেখো তাই মানব জীবনে পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সামাজিকতা। ধরো আমরা একজন আরেকজনের সাথে কত ভালোভাবে মিশতে পারি, কত ভালোভাবে আচরণ করতে পারি, কত ভালো ব্যবহার করতে পারি। সেটাই কি আমাদের একটা মানে একটা আমাদের উপর প্রত্যাশা করে থাকে আমাদের আত্মীয়স্বজন বলো, আমাদের কাছের মানুষগুলো বলো বা আমি নিজেও কিন্তু এটা প্রত্যাশা করি নিজের কাছ থেকে যে আমি খুব ভালো আচরণ করতে পারবো। আমার ব্যবহার হবে অন্যদের থেকে বেটার। এটা সবসময় চিন্তা করি। তার মানে কি যে আমরা সবসময় চেষ্টা করি যে সমাজের রীতিনীতিগুলোকে সঠিকভাবে পালন করার জন্য। সবকিছু কিন্তু খাতা কলমে লিখা থাকে না। সবকিছু কিন্তু পুস্তকে লিখা থাকবে না বা বুঝায় দেওয়া হবে না যে এটা এভাবেই করতে হবে। আর আমরা কি ঠিক ওই গাইডলাইন মেনেই চলি? সবসময় কিন্তু আমরা চলি না। আমরা কি সবসময় ফুটপাত ধরেই হাঁটি? হাঁটি না। আমরা অনেক সময় রাস্তার মাঝখান দিয়ে হাঁটি বা রাস্তার সাইড দিয়ে হাঁটি। এটাই হয়ে থাকে। কিন্তু কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলো অবশ্যই আমাদের মানতে হয়। যেমন ধরো আমরা রাস্তা ক্রস করার সময় যদি আমরা ধরো গাড়ি চলাচল করতেছে আমিও রাস্তা ক্রস করতেছি তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো ঠিক সেরকম ভাবেই আমরা সমাজে বসবাস করতে গিয়ে যদি আমরা আমাদের এই সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে সঠিকভাবে সম্পৃক্ত না হতে পারি তাহলে দেখা যায় কি যে আমরা সমাজ থেকে ধীরে ধীরে বিচ্যুত হতে থাকি। আমরা সমাজ থেকে সমাজের নিয়ম কানুন গুলো সঠিকভাবে আত্মস্থ করতে না পারলে আমরা সমাজ থেকে দূরে সরে যেতে থাকি। তখনই কি দেখা যায়? সমাজে বিভিন্ন ধরনের নৈরাজ্য দেখা যায়। বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটে থাকে। সমাজে বিভিন্ন ধরনের আ ধরো তোমার অন্যায় অবিচার ঘটে থাকে। তাই না? আমাদের চারপাশে কিন্তু এরকম ঘটতেছে। আমরা অনেক কিছুই দেখতেছি। সেটা কেন হয়? ধরো একটা শিশু যে ৮ বছর, ১০ বছর বা ১৫ বছর বয়সে অনেক সময় দেখা যায় যে মার্ডারের মতো এত বড় ধরনের অন্যায় করে থাকে। সেটা কেন হয়? বা সে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের সাথে বা মাদকাসক্ত হয়ে যায়। সেটা কেন হচ্ছে? এটার পিছনে কিন্তু এই সোশ্যালাইজেশন এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যখন সোশ্যালাইজেশন বা এই সামাজিকীকরণের বাহনগুলো সম্পর্কে আমরা জানবো তখন বুঝতে পারবো যে এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে পরিবারের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ। এক একটা শিশু ধীরে ধীরে বড় হয় পরিবারে। ধরো আমরা মানে সারাটা জীবন কোনো না কোনো পরিবারের মধ্যেই বসবাস করি। যখন ছোট ছিলাম তখন বাবা-মায়ের সাথে ছিলাম বা যখন সে নিজে বিয়ে করে তখন সে আলাদা পরিবার গঠন করে। তখন দেখা যায় কি যে সে কিন্তু তখনও পরিবারের মধ্যেই থাকে। হয়তোবা তার বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে সে নিজের পরিবার গঠন করতেছে। কিন্তু আবার তার মৃত্যু হয় কোনো না কোনো পরিবারের মধ্যেই। তো পরিবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বাহন, যে বাহনের দ্বারা একজন মানুষ সারা জীবন শিখে থাকে। আমরা লাইফের প্রত্যেকটা স্টেজেই কিন্তু পরিবার থেকে শিক্ষা লাভ করে থাকি। দেখো মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, সমাজেই লালিত পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। জন্মের পর একটি শিশু অত্যন্ত অসহায় থাকে, অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া সে কিছুই করতে পারে না। দেখো প্রাথমিক অবস্থায় তার মধ্যে মানবীয় বৈশিষ্ট্যসমূহ সুপ্ত থাকে। ধরো একজন মানুষের মধ্যে কিন্তু আল্লাহ সকল ধরনের গুণাবলী দিয়ে থাকেন। আস্তে আস্তে সে কি হয় যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে সে ধীরে ধীরে তার সেই সুপ্ত যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলো বিকাশ লাভ করে বা বিকশিত হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় তার মধ্যে মানবীয় বৈশিষ্ট্যসমূহ সুপ্ত থাকে, পরবর্তীতে বাবা মা
তারপর হচ্ছে ভাই বোন, আত্মীয় স্বজন ও খেলা সাথীদের মাধ্যমে শিশুর যে সুপ্ত গুণাবলী বিকশিত হতে থাকে। এটাই কিন্তু ন্যাচারাল। ধরো যে একটা ছোট শিশু, সে কিন্তু কিছুই জানে না। সে ধীরে, ধীরে কি হয়, তার বাবা-মাকে জানে। সে কোনটা তার বাবা, কোনটা তার মা। তারপরে বাবা-মার দ্বারাই সে কিন্তু বেশিরভাগ মানে আত্মীয়স্বজন সম্পর্কে, বন্ধু-বান্ধব সম্পর্কে, পাড়া-প্রতিবেশী সম্পর্কে ধারণা লাভ করে থাকে। আমরা কি করি? বাচ্চাদেরকে সবসময় শেখানোর চেষ্টা করি। কারণ বাচ্চারা কি থাকে যে অনুকরণ প্রিয়। আমরাও কিন্তু সারা জীবনেই কাউকে না কাউকে অনুকরণ করেই থাকি। কিন্তু সেই ছোটবেলার অনুকরণ আর বড় হয়ে যাওয়ার পরে মানে বুঝার পরে যে অনুকরণ, সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ একটা ছোট্ট বাচ্চাকে তুমি যখন এই ১ বছরের বেবিকে যখন তুমি মানে দেখাবা যে কাউকে আদর করার জন্য, সে কিন্তু আদরই করবে। তুমি যদি দেখাও যে কাউকে মার দিতে হবে, সে মারটাই দিবে। কারণ সে কিন্তু তার মধ্যে কিন্তু সেই বোধশক্তিটা তখনও কাজ করে না যে কোনটা তার জন্য ভালো বা কোনটা তার জন্য সঠিক আচরণ আর কোনটা ভুল আচরণ। তো দেখা যায় যে আমরা সবসময় চেষ্টা করি কি যে ভালো জিনিসগুলা বা ভালো ব্যাপারগুলা শেখানোর জন্য। বা তুমি তাকে যাই শিখাইতে চাইবে সে কিন্তু তাই শিখবে। সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ। এভাবেই কিন্তু কি হয়, একজন শিশু সমাজের যে নিয়ম কানুনগুলো, বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো আত্মস্থ করে এবং ধীরে, ধীরে সে সামাজিক জীবে পরিণত হয়। এটাই কিন্তু মূলত একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হয় সামাজিকীকরণ। আমি অনেক কিছু বলেছি, যে এখন তোমরা একটু বলো যে সামাজিকীকরণের যে মানে বেসিক যে ডেফিনেশন বা সাধারণ যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞার মধ্যে কি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা বুঝার বা জানার কিছু আছে কিনা? না না স্যার। স্যার। তোমরা কিন্তু সামাজিকীকরণ এর আগেও পড়েছো, তাই না? জি স্যার, জি এটা স্যার। খুবই সেকেন্ড ইয়ার পরিচিত না একটা ফার্স্ট ইয়ার টপিক। থেকে মনে হয় পড়তেছি আমরা। হ্যাঁ, তো এটা থাকবেই। এটা কেন থাকবে? দেখো, একটা মানুষ সারা জীবনই শিখে। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, এখান থেকে আমিও কিছু শিখতেছি বা তোমরাও কিছু শিখতেছো। আমাকে তোমরা কিছু জিনিস অনুকরণ করতেছো, হয়তোবা আমিও এই কাজগুলো করে আসছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম। তো তার মানে কি যে আমরা প্রত্যেকটা সময়ই কিন্তু কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই থাকি। আমরা এইজন্য কি হয় যে মানুষ যত বেশি মানুষের সাথে মিশে, তত বেশি মানুষ সম্পর্কে ধারণা লাভ করে। শুধু মানুষ না, যেকোনো কাজের সাথে আমরা যত বেশি সম্পৃক্ত হব বা কানেক্ট হব, তত বেশি আমরা কি করতে পারবো, সেখান থেকে শিখতে পারবো এবং আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। আমরা বেশি কিছু ডেলিভার করতে পারবো। বাট আমরা যে কাজটা কোনোদিন করি নাই, যে কাজটার সাথে কোনোদিন সম্পৃক্ত হই নাই, সেই কাজটা কিন্তু ততটা ভালো হবে না যতটা ভালো আমরা আশা করে থাকি। তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে আসি যে তোমরা ভালো করেই জানো যে সমাজবিজ্ঞানে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা, আলাদা সংজ্ঞা প্রদান করে থাকেন বা আলাদা, আলাদা মতামত ব্যক্ত করে থাকেন। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কিন্তু এক না। এখানে তোমরা যারা ক্লাস করছো, তোমাদের দৃষ্টিভঙ্গি একেকজনের একেক রকম। বা আমি যেটা চাচ্ছি সে হয়তোবা এটার সাথে তোমরা সবসময় এগ্রি না করতে পারো। সেটার মধ্যে দ্বিমত থাকতে পারে। এটা হচ্ছে কি যে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু সে সেই ধরনের কাজগুলো করে থাকে এবং সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। দেখবা, তোমার একজন সন্ত্রাসী কার্যকলাপের সাথে লিপ্ত একজন মানুষের দৃষ্টিভঙ্গি আর একজন ভালো মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম হবে না। দুইজনের মধ্যে বিস্তর ফারাক থাকবে। সেটা কি জন্য? কারণ দুইজন দুইটা ব্যাপারকে ভালো হিসেবে বিবেচনা করে থাকে। দেখো, অধ্যাপক কিংসলে ডেভিস বলেন, যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। অ্যাকচুয়ালি কিন্তু তাই যে আমরা ধীরে ধীরে যে সামাজিক হয়ে গড়ে উঠি বা সামাজিক মানুষে পরিণত হই, সেই যে প্রক্রিয়াটা রয়েছে বা পরিণত হওয়ার যে পদ্ধতিটা রয়েছে, সেটাকে সামাজিকীকরণ বলা হয়। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে তোমরা যখন মানে থার্ড ইয়ার পর্যন্ত তো শেষ করে ফেলেছো, সামনে ফাইনাল পরীক্ষা দিবে। তো তোমরা যখন কোনো একটা সংজ্ঞা লিখো, তখন সংজ্ঞাটাতে কতজন সমাজবিজ্ঞানী সংজ্ঞা দাও? মানে চেষ্টা করো কতজনের দেয়ার? 2 থেকে 3 জনের দিই। আচ্ছা, ভেরি গুড। মানে অন্তত ৩ জনের তোমরা দিবাই। ঠিক আছে? ১ম এ কিছু মানে বেসিক আলোচনা করবে, তারপরে সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা দিবে এবং সর্বশেষ যে সংজ্ঞাটা দিবে সেটা হবে একান্তই তোমার। মানে সবগুলোর আলোকে তুমি তোমার সংজ্ঞাটা ওখানে দিবে। মানে তুমি কি মনে করছো? সেটা অবশ্যই মানে রিলেটেড যেন হয়। তারপরে আসি সামাজিকীকরণের সংজ্ঞা দিতে গিয়ে আর্নল্ড গ্রিন বলেন, সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে
মূল কথা কি যে কোনো শিশু তার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং তার অহংবোধ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। দেখো, সংস্কৃতি একজন মানুষকে পরিপূর্ণ রূপ দান করে থাকে একজন মানুষের। কিরকম? ধরো আমরা বাঙালি বলি বা বাংলাদেশী বলি। তো আমরা কিন্তু মানে জাতি হিসেবে কি যে বাংলাদেশী। আমাদের জাতীয়তা কি বাংলাদেশী। তো আমরা বাংলাদেশী পরিচয় দেওয়ার পিছনে যে শুধু মুখে বললাম আমি বাংলাদেশী, কিন্তু কার্যকলাপগুলো করলাম হচ্ছে ওই ব্রিটিশদের মতো, কার্যকলাপগুলো করলাম আমেরিকানদের মতো, কার্যকলাপ করলাম আফ্রিকানদের মতো। তাহলে তো আমার মানে বাংলাদেশী পরিচয়টা শুধুমাত্র মুখে থাকলো বা মানে শাব্দিক একটা প্রয়োগ থাকলো। বাস্তবে সেটা নেই। এরকম কি হয়? এরকম খুবই কম হয়। মেক্সিমাম ক্ষেত্রে কি হয়? আমি আমার কালচারের সাথে সম্পৃক্ত হই এবং ওই কালচারের দ্বারাই কিন্তু আমি প্রভাবিত হয়ে থাকি। তো এজন্যই কিন্তু কি বলা হয় কালচারের সংজ্ঞায় যে আমরা যা তাই হচ্ছে কি আমাদের সংস্কৃতি। তো আমরা সবসময় মানে আমাদের সংস্কৃতির দ্বারা মানে প্রভাবিত হয়ে থাকি। কারণ সংস্কৃতির মধ্যে কি রয়েছে? আমাদের বস্তুগত, অবস্তুগত সবগুলো বিষয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। ধরো আমি বাংলাদেশে বসবাস করেছি। ধরো আমি বাংলাদেশে একটা উপজেলা শহরে আমি জন্মগ্রহণ করেছি। তো ওই উপজেলা শহরের যে মানে প্রথা রয়েছে, ওই উপজেলা শহরের যে নিয়ম নীতিগুলো রয়েছে বা তোমার সাংস্কৃতিক যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলা কিন্তু আমি সেখান থেকে শিক্ষা লাভ করেছি। আমার মনের মধ্যে কিন্তু এটা কাজ করে নাই কখনো যে আচ্ছা আমেরিকানরা কিভাবে চলে, আমেরিকানরা কিভাবে কথা বলে, আমেরিকানরা কিরকম পোশাক-আশাক পরে বা তাদের চিন্তা ভাবনা কেমন, তাদের দৃষ্টিভঙ্গি কেমন। ওভাবে কিন্তু আমি আমার নিজেকে গড়ে তুলতে পারি নাই। কি জন্য? কারণ সংস্কৃতির দ্বারা আমরা সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকি। আমরা যখন মানে জন্মগ্রহণ করেছি বা একটা শিশু যখন জন্মগ্রহণ করে বাবা-মা কি কখনো ওখানে শুরুতেই শিখায় যে ইংরেজিতে কথা বলতে হবে? তোমাকে ১ম এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এরকম কিছু কি শেখায়? নাকি সবসময় তার মাতৃভাষা সম্পর্কে ধারণা দিয়ে থাকে? মাতৃভাষা সম্পর্কে। তো ভাষা কি? ভাষা হচ্ছে সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো এই ভাষার মাধ্যমে কি হয়? আমরা আমাদের অভিব্যক্তিগুলা আমরা আমাদের যে মানে কি বলবো? ফিলিংস গুলা শেয়ার করে থাকি, তাই না? আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলা শেয়ার করে থাকি। আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। তো এই সংস্কৃতির সাথে পরিচিত হয়ে থাকে এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। আর সেটার মাধ্যমে কি হয়? তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে। আল্টিমেটলি কিন্তু তাই। তোমরা নিজেদেরকে চিন্তা করো যে তোমরা যতই ওয়েস্টার্ন ড্রেস পড়ো না কি জন্য, তোমাদের মন মানসিকতা কিন্তু ওয়েস্টার্ন না। কেন না? কারণ হচ্ছে কি যে তুমি ওই কালচারের সাথে কিন্তু সম্পৃক্ত না। হয়তোবা তোমার কোনো একটা মানে আ অ্যাক্ট্রেস এর ড্রেস দেখে তোমার ভাল লাগতে পারে। কোনো মডেলের একটা ড্রেস দেখে তোমার ভাল লাগতে পারে। বা তার যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলা দেখে তোমার ভাল লাগতে পারে। কিন্তু তুমি পরিপূর্ণভাবে তাদের মতো মানসিকভাবে গড়ে ওঠো নাই। বা তোমার তোমার যে মানসিক যে বৃদ্ধিটা ঘটেছে সেটা কিন্তু তাদের মতো হয় নাই। সো আমরা সবসময় কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হই এবং সেটার উপর ভিত্তি করে আমাদের পার্সোনালিটিটা ডেভেলপ করে থাকি। সো তিনি এটাই বলেছেন যে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন শিশু কি হয় তার নিজস্ব সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয় এবং তার যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে। তারপর হচ্ছে অধ্যাপক ম্যাকাইভার বলেন সামাজিকীকরণের দ্বারা সমাজবদ্ধ মানব গোষ্ঠী পরস্পরের দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করে, আবার নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং স্থায়ী সংগঠনের জটিল কাঠামো সৃষ্টিতে সমর্থ হয়। আচ্ছা, এটা সহজভাবে বোঝার চেষ্টা করো যে সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কিন্তু পরিবারে এবং শেষও হয় পরিবারের মধ্যেই। আর একটা জিনিস দেখো যে আমরা আমাদের একে অন্যের সাথে যে সম্পর্কটা স্থাপন হয়, ধরো তোমার রক্তের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলা কি ক্ষণিকের জন্য বা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, যে ১৫ বছর ২০ বছর পরে গিয়ে তোমার তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তুমি আলাদা হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু সেরকম না। তো তিনি এটাই বলেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে মানব গোষ্ঠীর মধ্যে কি হয় একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করা হয়। আবার নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হই তখন সেই প্রতিষ্ঠানে কিছু দায়িত্ব থাকে, কিছু কর্তব্য থাকে। তাই না? তোমরা স্টুডেন্ট, তোমরা ঢাকা উইমেন কলেজের স্টুডেন্ট, তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে না? আমাদের দায়িত্ব কর্তব্য যেরকম আমরা আমাদের নির্দিষ্ট সময় মতো ক্লাস নিব, পরীক্ষা নিব। তোমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তোমাদের ক্লাসে আসতে হবে সময় মতো।
বেতন ভাতা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই ফর্মালিটিস গুলো মেনটেন করতে হবে। ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে থাকে এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। আর স্থায়ী জটিল সংগঠনে বা জটিল কাঠামো সৃষ্টিতে সমর্থ হয়ে থাকে। আমরা কি জানি যে সমাজ যত বেশি এক্সপান্ড করতেছে, সমাজ যত বেশি বড় হচ্ছে, বিস্তৃত রূপ লাভ করতেছে, তখন কিন্তু সহজ সরল যে ব্যাপারগুলা রয়েছে সেই সহজ সরল ব্যাপারগুলো ধীরে ধীরে কি জটিল রূপ ধারণ করতেছে, তাই না? সমাজ আজকে থেকে যদি ১০০ বছর আগের কথা আমরা বলি, তাহলে বাংলাদেশের যে সমাজ কাঠামো ছিল, বাংলাদেশের সমাজের যে আ সক কর্মকান্ডগুলো রয়েছিল, সেগুলা কিন্তু ধীরে ধীরে কি হয়েছে? বর্তমান সময়ে এসে কিন্তু মানে অনেক কিছু ডেভেলপ করেছে। আর ডেভেলপমেন্ট এর মাধ্যমে কিন্তু অনেক কিছু অনেক জটিল রূপ ধারণ করেছে। এখন মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি জটিলতা। যেটা হয়তোবা আ এই গ্রামাঞ্চলে গেলে কম দেখা যায়, যেটা হয়তোবা এই আমাদের আগের জেনারেশনে যারা ছিল তাদের মধ্যে সেই জটিলতা অনেকটাই কম ছিল। তিনি সেটাই বলেছেন যে, স্থায়ী জটিল কাঠামো সৃষ্টিতে সমর্থ হয়ে থাকে এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। তোমাদের কাছে কি খুব জটিল লাগতেছে ব্যাপারগুলা? না স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার অকবার্ন ও নিমকভ আ হ্যান্ডবুক অফ সোশ্যাল সাইকোলজি গ্রন্থে উল্লেখ করেন, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজ গোষ্ঠীর আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রক্ষা করে থাকে। দেখো, আমরা আমাদের আমরা তো জানি যে পরিবার থেকেই গোষ্ঠীর সৃষ্টি হয় এবং ধীরে ধীরে কি হয় সেখান থেকে সমাজের সৃষ্টি হয়ে থাকে বা সমাজ গঠন হয়ে থাকে। দেখো, এই যে গোষ্ঠীবদ্ধভাবে আমরা বসবাস করে থাকি এবং সেখানে প্রত্যেকটা গোষ্ঠীরই কি রয়েছে? একটা নিজস্ব আদর্শ রয়েছে। আর সেই আদর্শ অনুযায়ী কিন্তু তারা পরিচালিত হয়ে থাকে। আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা আইডিওলজি নিয়ে কাজ করে থাকি, তাই না? আমি আমার মতো করে চিন্তা করার চেষ্টা করি। আমি আমার মতো করে কাজগুলো করার চেষ্টা করে থাকি। তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা অনেক কিছু দ্বারা প্রভাবিত হই, কিন্তু এমন হই না যে আমি আমার নিজের আদর্শের বাইরে চলে যাই। তো দেখো, তোমার এই আদর্শ এবং মূল্যবোধের সামঞ্জস্য রক্ষার একটা প্রক্রিয়া বলেছেন অকবার্ন ও নিমকভ, যেটাকে সামাজিকীকরণ প্রক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা বলো, এর মধ্যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই সংখ্যাগুলোর মধ্যে? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। আচ্ছা, সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। দেখো, সামাজিক দিক থেকে বিচার করলে সামাজিকীকরণ বলতে বোঝায় সমাজ জীবনের অভিজ্ঞতা সমূহকে। দেখো, আমরা কোনো একটা কিছুর সাথে যখন সম্পৃক্ত হই, তখন আমরা সেই বিষয় সম্পর্কে কিছু ধারণা লাভ করে থাকি, যেটাকে আমরা অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করে থাকি, আমাদের এক্সপেরিয়েন্স হিসেবে মানে গণ্য করা হয়ে থাকে। দেখো, এসব অভিজ্ঞতার দ্বারা নবজাতক সমাজের জীবনধারা বা সংস্কৃতিকে সম্যকভাবে অধিগত করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সহজভাবে যদি আমরা বলি যে আমরা যেগুলোর সাথে সম্পৃক্ত হই বা আমাদের যে ধরনের এক্সপেরিয়েন্স আমরা গ্যাদার করে থাকি, সেগুলা কি হয়? সেগুলোর দ্বারাই কিন্তু আমরা কি হই? যে আমাদের সংস্কৃতি সম্পর্কে মানে ধারণা লাভ করে থাকি। যে আমরা বুঝতে চাই, আমরা বোঝার চেষ্টা করি যে হ্যাঁ, এই কাজটা এভাবে করা যাবে, এই কাজটা এভাবে করলে ভালো হবে। কারণ আমার আগের জেনারেশন যারা আছে তারা সেই কাজটা সেভাবে করে গেছে। তাই না? দেখবা যে তোমার শিশুর বাবা-মা যা করে সে কিন্তু সবথেকে বেশি সেটার অনুকরণ করে থাকে। আবার তার সমবয়সী যারা রয়েছে, সে যখন খেলাধুলা করে তখন তাদের ব্যাপারগুলোকে অনুকরণ করে থাকে। সেটা কি তাদের একটা অভিজ্ঞতা বলা যায় যে সে সম্পৃক্ত হচ্ছে, সেটা থেকে সে এক্সপেরিয়েন্স গ্যাদার করতেছে এবং সেই অনুযায়ী সে কি হচ্ছে তার নিজের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতেছে। দেখো, এ প্রসঙ্গে জনসন তার সোশিওলজি শীর্ষক গ্রন্থে উল্লেখ করেছেন, সোশ্যালাইজেশন ইজ দ্য লার্নিং দ্যাট enables the learner to perform social roles। দেখো, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে দেখা যায় সামাজিকীকরণ একটা বিশেষ প্রণালী। একজন মানুষ দেখো সমাজে বসবাস করতে গিয়ে সে একজন লার্নারের ভূমিকা পালন করে থাকে। আমরা সার্বক্ষণিক শিখতেছি সমাজ থেকে। সমাজের বিভিন্ন নিয়ম কানুন গুলো আমরা শিক্ষা লাভ করে থাকি। আর এই সমাজের নিয়ম কানুন গুলা শেখাটাই, শেখার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাই মূলত হচ্ছে কি সোশ্যালাইজেশন। এটাই জনসন বোঝাতে চেয়েছেন যে আমরা সার্বক্ষণিক কি ওই শিক্ষার সাথে সম্পৃক্ত হই, আর সেই শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে
আমরা সমাজের নিয়ম কানুন গুলো শিখে থাকি। দেখো, এই প্রণালীর দ্বারা ব্যক্তি তার গোষ্ঠীর প্রচলিত ধারা অনুসারে আচরণের ব্যাপারে স্বাভাবিক প্রবণতা অর্জন করে থাকে। দেখো, আমরা যখন ছোট ছিলাম বা একজন ছোট শিশু, দেখা যায় যে মানে সে কিভাবে কথা বলবে, কিভাবে হাঁটাচলা করবে, তার বডির কোন অংশটাকে কি বলা হয়, সেই জিনিসগুলো কিন্তু ছোটবেলা থেকে আস্তে আস্তে সে শিক্ষা লাভ করে থাকে। তারপরে কি হয় যে সে তার মানে রিলেটিভস গুলা সম্পর্কে ধারণা লাভ করে থাকে। তারপরে সে পাড়া প্রতিবেশী কি সেটা সম্পর্কে ধারণা লাভ করে থাকে। তার আহ সমবয়সী বন্ধু বান্ধবী কারা সেটা সম্পর্কে ধারণা লাভ করে থাকে। এই যে আমাদের যে আচরণের দ্বারা আমরা সার্বক্ষণিক কি করে থাকি, কোনো কিছু স্বাভাবিক বিষয়গুলো আমরা শিক্ষা লাভ করে থাকি। দেখো, বড় হওয়ার প্রাক্কালে এ প্রণালীটি নবজাতক গোষ্ঠীগত নিয়ম নীতি, আচার আচরণ, মূল্যবোধ প্রভৃতি আয়ত্ত করে থাকে। দেখো, আমরা আগেও বলেছি যে গোষ্ঠীতে বসবাস করে থাকি আর সেই গোষ্ঠীর কিছু নিয়ম নীতি থাকে। ধরো যারা মুসলমান তাদের কিছু নির্দিষ্ট ধর্মীয় নিয়ম নীতি রয়েছে, যারা হিন্দু তাদের নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে, যারা খ্রিস্টান তাদেরও কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। এভাবে এই নিয়ম নীতিগুলো কিন্তু বিভিন্ন সময়ে সে কিন্তু সমাজ থেকেই শিক্ষা লাভ করে থাকে। এভাবে নবজাতক কি করে তার পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তার ব্যক্তিত্ব বিকাশে সে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু শিক্ষা লাভ করার মাধ্যমে সে একজন পরিপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়। আচ্ছা, তো দেখো, ওই আগের যে টপিকটা ছিল সেটা থেকে কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমরা আর 5 মিনিট ক্লাস করতে পারবো। 5 মিনিট পরে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। 5 মিনিট না, আমরা আর 2 মিনিট কন্টিনিউ করবো, কারণ আমার আরেকটা ক্লাস আছে। স্যার হ্যাঁ, বলো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট দিলে ভালো হতো স্যার। একটা সাবজেক্ট যেহেতু দুইটা স্যার, তো একটা দিলে একটা কথা এত করতে পারতাম। আস্তে শুনতে পাচ্ছি কেন দেখি তো। হ্যালো, হ্যাঁ, তোমাদের যদি আমি বলি, তোমাদের যদি কারো কল আসে, তখন দেখা যায় কি যে তোমার ওই যে স্পিকারের সাউন্ড কমে যায়। তো না একদম অনেকক্ষণ ধরেই শুনতেছি। আমি আবার জয়েন করি। আচ্ছা, কে যেন বলতেছিলে? আহ, কিছু একটা কোয়েশ্চেন স্যার করেছিলে। আমি হাফিজা। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলতেছিলাম আমাদের অ্যাসাইনমেন্ট দিলে ভালো হতো আর কি। সাবজেক্ট যেহেতু দুইটা, তো একটা দেন আর একটা কিছুদিন পরে দিন স্যার। দেন আমাদের তো আবার কমপ্লিট করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সবগুলাই মানে ওভাবে করা হবে। আমি নেক্সট উইকে দিব, ঠিক আছে? জি আমি স্যার। আমার কোর্সের গুলো আমি নেক্সট উইকে দিয়ে দিব। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমরা নিশ্চয়ই সামাজিকীকরণ সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে, আগেও পড়েছো, এখন আর নতুন করে পড়লে। আর হচ্ছে যেহেতু তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা এটা নিয়ে, তোমাদেরকে একটা কাজ দিয়ে রাখবো। তোমরা সেকেন্ড চ্যাপ্টারের ক বিভাগ আর হচ্ছে খ বিভাগের যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে শেষ করবে। এটা হচ্ছে তোমাদের মানে হোমওয়ার্ক বলতে পারো। এটা ভালো করে শেষ করবে। আমি যে কোনো সময় নোটিশের মাধ্যমে জানিয়ে দেব যে তোমরা তোমরা কবে এক্সামটা দিবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আজকে শুধু সামাজিকীকরণের বাহনগুলোর মানে টাইটেল গুলো বলবো, বাট মানে আজকে আর সামনে আগাতে পারছি না। আচ্ছা, আমরা কি জানি যে সামাজিকী একটা শিশু যখন পরিবারেই জন্মগ্রহণ করে থাকে আর সেই পরিবার থেকেই সে প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে, তো সেই জন্য সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন হিসেবে বিবেচনা করা হয় হচ্ছে পরিবারকে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে সঙ্গী দল বলতে হচ্ছে আমরা আমাদের এই যে ফ্রেন্ড সার্কেল যাদেরকে বলে থাকি, ঠিক আছে? সমবয়সী বন্ধু কোথাও লেখা থাকে, কোনো জায়গায় সঙ্গী দল বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ধর্মীয় আদর্শ, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্র, সাহিত্য, এগুলোই হচ্ছে কি যে তোমার সামাজিকীকরণের বাহন বা মাধ্যম। আমরা এইগুলোর মাধ্যমে কি করি যে এই সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হই বা বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করে থাকি, এই হচ্ছে ব্যাপার।
দেখো আমরা সমাজে বসবাস করতে গেলে কিন্তু আমরা এই প্রত্যেকটা ব্যাপারের সাথে সম্পৃক্ত, তাই না? পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সঙ্গী দল বলি বা আমাদের ফ্রেন্ড বলি, তারপরে হচ্ছে তোমার ধর্মীয় আদর্শ, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্র, সাহিত্য, আবার রয়েছে হচ্ছে তোমার ইন্টারনেট। এখন তো এইগুলাও সম্পৃক্ত হবে, কারণ আমরা ওগুলাতেও অনেক বেশি টাইম দিচ্ছি। ওখান থেকে কিন্তু আমরা কিছু নীতি নৈতিকতা, মূল্যবোধের ব্যাপার শিখে থাকি, তাই না? সো তোমাদের মানে আমার সাথে মনে হয় নেক্সট ক্লাস হচ্ছে তোমার বৃহস্পতিবার খুব সম্ভবত। আর প্রতি সপ্তাহে তোমাদের সাথে আমার মানে একটা কোর্সের একটা ক্লাস থাকবেই। আর তোমাদের কে যেন আমাকে একজন বলছিল যে তোমাদের ক্লাস কম হচ্ছে, তো সেই জন্য আমি মানে প্রত্যেক টিচারেরই ক্লাস রেখেছি এবং প্রত্যেকটা কোর্সেরই ক্লাস রেখেছি। এখন কিন্তু তোমরা চেষ্টা করবে যে তোমরা যেন মানে ক্লাসে সঠিক সময়ে জয়েন করতে পারো এবং ক্লাসগুলো যেন ভালোভাবে করতে পারো, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আর হচ্ছে যে জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর বাসায় একটু পড়াশোনা করবে, হ্যাঁ? আমি এই চ্যাপ্টারের উপর একটু এক্সাম নিব। তোমরা লিভ নিয়ে নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।